ওরে ওরে, ওটা যা তা শ্মশান নাকি? ওটা ওটা হেড়ো ভাগার শ্মশান। ছেলে খেলা পাসনি শিবু? হ্যাঁ গো শিবুদা, আমরা ভুল করে হেরো ভাঙা শ্মশানে ঢুকে পড়িনি তো? হ্যাঁ, এটা হেরো ভাঙা শ্মশান হয়তো? ও শিবুদা, বাঁচতে চাইলে যেটা বলেছিলাম সেটা কর। মানুষের মৃতদেহ না হলে একটা করে গরু, আর না হলে 5টা ছাগল পাঠিয়ে দিস শ্মশানে। এমন কিছু করলে হয় না যেটাতে ওই শ্মশান থেকে ওই সব অশরীরী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। তন্ময় সরকারের লেখা হেড়ো ভাঙার শ্মশান। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সৌভিক। বিভিন্ন চরিত্রে দেবা, রাজ, গোড়া, অঙ্কুশ, দেব, সৌম, সুপ্রিয়, সুমনা, পূজা এবং আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় সরকারের লেখা হেড়ো ভাঙার শ্মশান। বলি ও কানাই, এত রাতে ওইদিকে গিয়ে লাভটা কি? তুমি এসো না, লক্ষণদের বাড়িতে 5টা ছাগল আছে, চুরি করে নিয়ে আস, চলো। আর তোমার তো 5 দিন, তুমি বলো আমরা কি আর বাঁচবো? ওহো কানাই, জানি বাঁচবো না, তা বলে শেষ সময় এসে চুরি করব? হতে পারি আমরা চোর, মানে তুই চোর, আমি তো আজ তোর সাথে জয়েন দিয়েছি, তবে এই চুরি করাটা ঠিক হবে না। তার উপর ভূমিকম্পে লক্ষণের পুরো পরিবারটাই মারা গেল। এখনো উচিত নয় ওই 5টা ছাগলকে চুরি করা। তাছাড়া ছাগলগুলো আর এখন ওখানে কি আছে? কোথাও চলে গিয়েছে। ভাগ্য ভালো যে ওই ভূমিকম্পতে 5টা ছাগল এখনো বেঁচে আছে। এমনি কি ওরা বাঁচবে? হ্যাঁ, এমনি কি ওরা বেঁচে যাবে? খবরে তো শুনেছ যে বিরাট বড় একটা উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে নাকি এগিয়ে আসছে, এবং বড় বড় বিজ্ঞানীরা বলেছে নাকি 90% পৃথিবীতে পড়ার চান্স আছে। হ্যাঁ, তো তুমি বলো, ও কি বাঁচবে? ওর কথা নয়, আমি ছেড়ে দিলাম, আমরা ওকে আর বাঁচবো? তুমি তো দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম ভূমিকম্প, সুনামি হচ্ছে। পৃথিবীর অবস্থা কি আর আগের মতো আছে? তুমি বলো শিবুদা। অনেকক্ষণ বেশ গাঢ় মনোযোগ সহকারে কানাইয়ের কথাটা মন দিয়ে শুনল শিবু মিত্তির। পেশায় সে একজন দর্জি, তবে কানাই হলো মস্ত বড় চোর। আজ শিবু মিত্তিরকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসে কানাই। ছাগলের মাংস খুব ভালোবাসেন শিবু মিত্তির, তাই লোভ সামলাতে না পেরে কানাইয়ের সাথে চলে এসেছিল। সে অনেকক্ষণ ধরে চিন্তা করছিল কি করবে সে এখন। ঠিক এমন সময় তার কানে বাজল কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ। দুজনে বেশ অবাক হয়ে ভালো করে কান্নার শব্দটা শুনল। হ্যাঁ গো শিবুদা, আমরা ভুল করে হেরো ভাঙা শ্মশানে ঢুকে পড়িনি তো? হ্যাঁ, এটা হেরো ভাঙা শ্মশান হয়তো? ও শিবুদা, কি করে বুঝবো? গ্রামে ভূমিকম্প হলো, তারপর নদীর বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর আর কি জায়গা চেনার উপায় আছে? কোনটা কোন জায়গা বুঝতেই তো পারছি না। তার উপর এই কালো অন্ধকারে তুই বল, বোঝা কি যায়? আমরা সত্যি লক্ষণদের বাড়ির দিকে যাচ্ছিলাম তো? হ্যাঁ রে, কিন্তু পথ গুলিয়েছে মনে হয়। কানাই, যদি আমরা হেড়ো ভাঙার শ্মশানে এসে পড়ি, তাহলে আজ আমরা বেঁচে ফিরবো না। ও শিবুদা, কান্নার শব্দটা যে থেমে গেছে, ওই দেখো। কিন্তু
কিন্তু শিবুদা, ওই গাছের ডালটা এত নড়ছে কেন? হ্যাঁ, আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। পালাই, চল। পালাও শিবুদা, পালাও। ভয়ের চোটে দুজনে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে। ওরা যতই জোরে ছুটেছে, সেই মেয়েলি কণ্ঠের আওয়াজটা আরো ওদের কাছের দিকে এগিয়ে আসছে। শিবু আর কানাই প্রাণের ভয়ে দৌড় থামালো না, কিন্তু এমন সময় কিছু একটাতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে গিয়ে পড়ল কানাই। খানিকটা দৌড়ে এগিয়েছিল শিবু। কানাই পড়ে গেল তো ঠিক, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পড়ে যাওয়ার কোনো শব্দ শিবু শুনতে পেল না। সে ভেবেছে তার পিছনে ছুটে আসছে বোধহয় কানাই, কিন্তু সে যে মাটির মধ্যে পড়ে গিয়ে হাত নেড়ে চিৎকার করে শিবুকে ডাকছে তা শুনতে পেল না সে। এমন সময় কানাই দেখতে পেল অন্ধকারের মধ্যে একটা আবছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়িয়েছে, এবং তাকে দেখে কানাই চোখ দুটো ভয়ে দাঁড়িয়ে গেল। কি বিভৎস সেই মুখ! চোখ দুটো এই ঘন অন্ধকারের মধ্যে দাউ দাউ করে চলছে, কিন্তু চোখ ছাড়া সেই ছায়া মূর্তির বাদ বাকি কোনো অংশ ভালো করে দেখা গেল না। কে এই মূর্তি? ধীর পায়ে এগিয়ে আসে কানাইয়ের দিকে সেই মূর্তি। কানাই এতটাই ভয় পেয়েছে যে তার হাত থর থর করে কাঁপছে, এবং কাঁপতে কাঁপতে সে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ একটা ধারালো কিছু অস্ত্র কানাইয়ের গলায় কোপ পড়তেই সে চিৎকার করে উঠল। নিবিড়ে গাঢ় অন্ধকারের নিস্তব্ধ রাত। কোথাও কোনো শব্দ নেই, প্রাণীর কোনো সাড়া নেই। এ এক অদ্ভুত গ্রাম। গ্রামের নাম হেরোভাঙা। অবশ্য পৃথিবী এখন শেষের পর্যায়ে চলে এসেছে। বিশাল বড় এক উল্কাপিণ্ড এগিয়ে আসছে আমাদের এই পৃথিবীর দিকে। বিজ্ঞানীরা চেষ্টা করছে কিছু একটা করার, তবে সমস্ত মানুষেরা মন থেকে মেনে নিয়েছে যে তারা মরতে চলেছে। তবে গল্পটা এই পৃথিবী বা ওই উল্কাপিণ্ডকে নিয়ে নয়। ভাগ্য ভালো থাকলে বাঁচব, আর ভাগ্য খারাপ থাকলে মরে যাব। আজকের গল্প এই হেরোভাঙার গ্রামকে নিয়ে। বিশ্বাস অবিশ্বাস আপনাদের কাছে, তবে এই ঘটনাটা হেরোভাঙার গ্রামের মানুষদের রীতিমতো রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কানাইয়ের মৃত্যু যেভাবে ওই শ্মশানে হয়েছিল সেটা শুনে গ্রামের অনেক মানুষ ভয়ে জড়সড় মেরে গিয়েছিল। নদীর বাঁধ ভেঙে যাবার পর থেকেই এবং ভয়ানক ভূমিকম্প হওয়ার পরেই বহুদিন ধরে বেশ কিছু গ্রামে কারেন্ট নেই। কোথাও পোস্টার ভেঙে পড়েছে, কোথাও ট্রান্সফরমার ভেঙে পড়েছে। হঠাৎ করেই আমরা ফিরে এসেছি সেই 2000 সালের দিকে। কানাইয়ের মৃত্যুটি যেভাবে গ্রামে উঠেছে তা নিয়ে আমাদের মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল। আর এই কানাইয়ের ঘটনাটি তখন আমরা ভালো করে জানতে পেরেছিলাম শিবু মিত্তিরের কাছে। ওই রাতে শিবুদা হেরোভাঙা শ্মশান থেকে বেঁচে ফিরেছিল। রাত এখন প্রায় 9টা। খামারের ছোট মাঠের সামনে আমরা আগুন জ্বালিয়ে বসেছিলাম। কনকনে ঠান্ডাতে গা হাত পা কেঁপে উঠছিল যেন। শিবুদা বেশ ভয়ে ভয়ে বলল, কেন যে ওখানে গেলাম ভয় বুড়োদা, বেচারা কানাই। শোন শিবু, কানাই হারামজাদা মালটা মোটেও কিন্তু ভালো ছেলে ছিল না। ও গ্রামে গ্রামে যা চুরি করেছে তাতে ওর মরাই উচিত ছিল। আর তোরও বলি আরি, তুই মরতে ওর সাথে ওখানেই গিয়েছিলিস কেন? ভাগ্যটা তোর ভালো যে তুই ওখান থেকে বেঁচে ফিরেছিস। আরে ও বলল লক্ষণদের বাড়িতে ছাগল চুরি করবে। হ্যাঁ হ্যাঁ, কি বলেছিলাম আমি? তোদের কোনোদিনও ভালো উদ্দেশ্যে থাকবেও না। লক্ষণদের বাড়ি হেরোভাঙা শ্মশানের একদম এই পারে।
আর তোরা এই পারে না এসে শ্মশানের দিকে কি করতে গিয়েছিস? ওরে ওরে, ওটা যা তা শ্মশান নাকি? ওটা ওটা হেঁড়ো ভাগার শ্মশান। ছেলে খেলা পাসনি শিবু। ভয় বুড়োদার কথার মাঝখানে জবাব দিল এই গ্রামের পঞ্চু হালদারের ছেলে মাখন হালদার। আচ্ছা ভয়বুড়োদা, তুমি তো অনেক সিনিয়র লোক আছো, তুমি তো ওই শ্মশানের রহস্যের ব্যাপারে নিশ্চয়ই জানো, বলো না আমাদের। দেখো, আর মাত্র কটা দিন পরে তো আমরা সবাই মরে যাব, তাই জন্য একবার অন্তত ওই গ্রামের রহস্যটা শুনে যেতে চাই। মাখনের এই প্রশ্ন শুনে আমরা সবাই মিলে ভয় বুড়োদাকে ঘিরে বসলাম। মাখনের কথায় যুক্তি আছে। এমনি এমনি সে আমার প্রিয় বন্ধু নয়। আমার মনের ভিতরের কথাগুলো মালটা কি করে যে বুঝতে পারে কে জানে। সত্যি তো, চিন্তা করে আর লাভ কি, সেই তো মরতেই হবে। কি দৃশ্য দেখো, বেচারা কানাই মরে গেল আর তোদের কোনো হেলদোলই নেই। দেখো শিবুদা, ও কাল মরেছে, আমরা আর কিছুদিন পর মরব, ওটা নিয়ে তো আর ভেবে লাভ নেই না। তাছাড়া দেখো, আমাদের কাছে স্মার্টফোন থাকা সত্ত্বেও আমরা কেমন বাচ্চাদের মতো বসে বসে গল্প শুনছি। তাও এবার এটা গল্প নয়, সত্য ঘটনা অবলম্বনে আজকের ঘটনা হেরো ভাঙা শ্মশানকে কেন্দ্র করে। তুমি জানো আমাদের গ্রাম ছাড়া বাইরের কত জায়গায় কাটাকাটি মারামারি চলছে। এই মানুষ তো পাগল হয়ে উঠেছে, মরতে নাকি তারা চায় না। অদ্ভুত ব্যাপার। তবে এই দিক থেকে আমাদের গ্রাম কিন্তু অনেক ভালো, কি বল মাখন? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ভয়বুড়োদা, বলো না সেই ঘটনাটা। এরপর ভয় বুড়োদা যে ঘটনার কথা আমাদের বলল সেটা এই রকম। প্রায় 20 বছর আগের কথা। তখন ক্যানিং থানার বড়বাবু ছিল শ্যামল ঘোষ, ভীষণ সাংঘাতিক লোক। গ্রামের মানুষেরা চোরের মতো ভয় পেত তাকে দেখে। মানুষটি ভীষণ পরিমাণে ধান্দাবাজ লোক ছিল এবং চরিত্র খুব খারাপ। গ্রামের মেয়েদের প্রতি তার লোলুপ দৃষ্টি সবসময় ছিল। সে ফাঁকা টাইমে তার বউয়ের সামনে বসে গ্রামের সুন্দরী মেয়েদের লিস্ট বানাতো, যেটা দেখার পর থেকে তার বউ তাকে ছেড়ে চলে যায়। গ্রামের কোনো মেয়েকে ভালো লাগলে তাকে রাতের বেলা লোক লাগিয়ে তুলে এনে তাকে ভোগ করত। পরে তার পরিবারকে বেশ অনেকখানি টাকা দিয়ে দিত। যেহেতু সে থানার বড়বাবু, তাই তার এই অন্যায়ের প্রতিবাদ কেউ করল না বা সাহসও পেত না। বহুদিন ধরে থানার বড়বাবু এইসব নোংরা কাজ করেই চলেছে। ঠিক সেই সময় ভয় বুড়োদা ও আরো কিছু গ্রামের লোকেরা মিলে একটা বুদ্ধি বার করে। গ্রামের একটা সুন্দরী মেয়ে ছিল, তার নাম পর্ণা। গ্রামের লোকেরা তাকে একটা নোংরা খেলা খেলতে বলল। যদি আমি এইসবের মধ্যে জড়িয়ে যাই তাহলে কি হবে দাদা? আমি কি আর কারোর কাছে মুখ দেখাতে পারবো? সাথে সাথে আমাদেরই গ্রামেরই এক ছেলে, তার নাম হলো বাবুলাল, সে পর্ণাকে আশ্বাস দিয়ে বলল, কিচ্ছু হবে না, তুই শুধু ওকে কায়দা করে শ্মশানের পাশে হেরো বটতলার মাঠে নিয়ে আয়। তোর কাছ থেকে শুধু এইটুকুই ব্যাস, তারপরে আমরা দেখে নেব। তবে তোকে কিন্তু এইটা করতেই হবে মা, তুই না করলে ও যে আরো কত মেয়েদের সাথে ওর নিজের ভোগ মেটাবে তা ভগবান জানে। যেমনটা ও আমার বউয়ের সাথে করেছিল। মেয়েটা এইসব কথা শুনে আর থাকতে পারল না, শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। প্রায় 3 দিন ইচ্ছে করেই বড়বাবু সামনাসামনি পর্ণা এলো এবং পর্ণার ওই রূপে মোহ জেগে উঠল থানার বড়বাবুর। সে আর সহ্য করতে পারল না। পর্ণাও তালেই ছিল, কবে ওই জানোয়ারটা তার ওই মোক্ষম ফাঁদে পা দেবে। আর সেই দিনটাও খুব তাড়াতাড়ি এলো। একদিন সন্ধ্যার একটু আগে, তখন দিনের আলো খানিকটা ছিল, পর্ণা বড়বাবুকে নিয়ে হেরো বটতলার মাঠে এসে দাঁড়ালো। কি হলো পর্ণা? তুই এখানে আনলি কেন আমাকে? আরে আমার বাড়ি তো ফাঁকা ছিল, ওখানেই। বড় বাবু, সব সময় কি বিছানায় কাজ করতে ভালো লাগে নাকি? কখনো কখনো খড়ের গাদা
নাড়ার ওপরেও কাজ করে দেখুন না, মনে একটা আলাদা তৃপ্তি আসবে। তোর কথার মধ্যে এমন একটা ওই ওটাকে কি বলে, যাই হোক, হ্যাঁ ভুলে গেছি, বুঝেছিস, মনে হয় যেন তোকে আমার বউ বানিয়ে ফেলি আর কাজকর্ম ফেলে রেখে দিন রাত ফুল সজ্জা করি। তাহলে এত দেরি করছেন কেন? চলুন না, অন্ধকার তো হয়ে এলো। বিশ্বাস করুন, আপনাকে দেখার পর আমিও আর থাকতে পারছি না। ও তেরি, তোকে তো হালকা নেওয়া যাবে না। হ্যাঁ, তুই তো খিলাড়ি রে পড়না। এতদিন কোথায় ছিলিস রে? কোথায় ছিলিস? তোমার মনের মধ্যে ছিলাম বড়বাবু, তুমি দেখতে পাওনি। এই কথা বলি তারা খড়ের গাদার সামনে এগিয়ে গেল। আর ঠিক সেই সময় জোনা 10 লোক পুরো মাঠটাকে ঘিরে ধরল। মাঠটা খুব একটা বড় নয়, তবে নিঝুম এলাকা বলে এখানে কেউ আসে না। বড়বাবু পর্ণার ঠোঁটে ঠোঁট রাখতে যাবে এমন সময় মাথায় সজোরে একটা বাড়ি খেল। তবে সে চিৎকার করার আগেই তার মুখটা চেপে ধরল ভয়বুড়োদা। অত্যন্ত বুদ্ধিমান সে, 2 হাতে কালো হ্যান্ড গ্লাভস পরেছিল যাতে কোনো হাতের ছাপ না পাওয়া যায়। হাঁটুর মালাতেই আরো একটা বাড়ি এসে পড়ল, কিন্তু বড়বাবু চিৎকার করতে পারল না। সবশেষে আরো একবার তার মুখে সজোরে ঘুষি মারল বাবুলাল। সেও হাতে হ্যান্ড গ্লাভস পরেছিল। বড়বাবুর মুখ চেপে ধরে রইল ভয়বুড়োদা। ক্রমাগত লাঠির আঘাত এসে পড়ল থানার বড়বাবুর মাথায়, পায়ে ও পিঠে। একসময় তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো এবং সে এলিয়ে পড়ল মাটিতে। এবার কি করব? ভাবছি একে কোথাও একটা পুঁতে দিতে হবে। তার আগে তোরা হ্যারিকে নিয়ে দেখে নে চারিদিকে কারোর কোনো জিনিস পড়ে গিয়েছে কিনা। খুব সাবধান, কিন্তু খুব সাবধান। যদি পুলিশ কিছু সুরাহা পেয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এই ভালো করে দেখ, কিচ্ছু যেন না পড়ে থাকে। পার্থ চায়ের দোকানের সামনে যে বাঁশ বাগানটা আছে, ওখানে শালটে দেবে নাকি? একদম না, একদম না। পরে যদি বাঁশ কেটে ওখানে জমি চাষ করে বা ঘর বাড়ি করে, তখন তো এই হারামজাদার লাশ দেখা যাবে। না না না, একদম না। তাহলে কি করব? শ্মশান, হেড়ো ভাঙার শ্মশান। একমাত্র ওই জায়গায় কেউ আসবেও না। লোকাল থানা থেকে নিষিদ্ধ করা আছে যে ওই হেড়ো ভাঙার শ্মশানে ঢুকবে তাকে অ্যারেস্ট করা হবে, এমনকি 5 বছরের জেলও। আর এই অন্ধকারের মধ্যে কারোর বাপেরও সাহস নেই যে এই শ্মশানে ঢুকবে। ভয়বুড়োদার কথায় সবাই মন দিয়ে শুনল। মদনের ছেলে বলরাম হঠাৎ করেই বলে উঠল, কিন্তু ওখানে নাকি চুড়েল থাকে। বাজে কথা, ওসব রটানো কথা। পুলিশ ইচ্ছে করে এইসব রটিয়েছে। বাবাদের মুখে শুনেছি এই জায়গাটা ভালো নয়। যেই দিন থেকে সব মারামারি কাটাকাটি হলো, তারপর থেকে ওই মানুষগুলো নাকি ভূত হয়ে শ্মশানের চারপাশে ঘুরতে লাগলো। মানুষের মাংস, হাঁস, মুরগি, ছাগল, গরু, মহিষ এইগুলো নাকি জ্যান্ত চিবিয়ে খায়। উফ, শোন, ফালতু কথা চিন্তা করে লাভ নেই। ওই একটাই উপায় আর ওই একটাই জায়গা আছে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি ঠিক করেছি শ্মশানের ভেতরে যাব আর একদম গভীরে গিয়ে এর দেহ পুঁতে আসব। সকলে ভয়বুড়োদার কথা ফেলতে পারল না। একজন পর্ণাকে নিয়ে চলে গেল বাড়ির দিকে, বাদবাকি সবাই চলল হেড়ো ভাঙা শ্মশানে। গাঢ় নিস্তব্ধ রাত, চারিদিকে কোনো শব্দ নেই, প্রাণীর কোনো সাড়া নেই। সময় যেন এখানে মৃত। ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওরা এগিয়ে গেল শ্মশানের গভীরে। এবং একদম শ্মশানের গভীরে গিয়ে যখন তারা পৌঁছল, তখন তারা গর্ত খুলে থানার বড়বাবুর লাশটা পুঁতে দিতে যাবে, ঠিক তখনই তাদের মনে হলো গাছের পাতাগুলো কিরকম নড়ছে।
হঠাৎ করেই তারা যেন শুনতে পেল কেউ যেন কান্না সুরে ফিসফিস করে বলে উঠল, কানে রাখিস নে, এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। চমকে উঠল সবাই। এত রাতে এই মেয়েলি কণ্ঠকার! ভয়ে সকলের হাত পা কাঁপছিল। চারিদিকে পাগলের মতো দেখতে লাগলো সবাই যে কোথায় থেকে সেই ফিসফিস শব্দটা ভেসে এলো। ওদের সাহস হলো না যে বডিটা ওই গর্তের মধ্যে ফেলে দেবে। চারিদিকে কিরকম যেন একটা গুমন ভাব চলে এলো। তাদের সামনেই একটা বড় গাছের মাথার উপর থেকে কতগুলো কাক ডাকতে শুরু করলো। আর ঠিক সেই সময় একটা মহিলা কণ্ঠে লোমহর্ষক চিৎকার শোনা গেল। সবাই চোখ যেন দাঁড়িয়ে গেল। সবাই ভাবল নিকুচি করেছে, আগে এখান থেকে বাঁচি, তারপরে দেখা যাবে। এই কথা ভাবতেই সবাই ছুটল। তবে ভয়বুড়োদা বডিটাকে ওর মধ্যে ফেলে তারপরেই ছুটে পালালো। সকালের দিকে আবারও সেই শ্মশানে তারা প্রবেশ করেছিল। তবে আশ্চর্য ব্যাপার, সেই বডি আর তারা কোথাও পায়নি। এক রাতের মধ্যে সেই দেহটা গেল কোথায়? তাহলে কি সেই চুড়েল বড়বাবুর দেহটা খেয়ে ফেলেছে? এই শ্মশানে কি তাহলে সত্যিই চুড়েল থাকে? এদিকে পুলিশ নিজেদের তদন্ত করতে শুরু করল। থানার বড়বাবু আজ 7 দিন হলো নিরুদ্দেশ। কোথায় গেল? কি হলো তার? এই নিয়ে তারা তদন্তে নেমে পড়েছে। ভয়বুড়োদা জানত যে তাদের উপরে চাপ আসবে, কিন্তু তারা শক্ত হয়ে থাকলে পুলিশ হয়তো তাদেরকে ছেড়ে দেবে। কিন্তু আজ প্রায় 20 বছর হয়ে গেল, পুলিশ সেই বডি এখনো পর্যন্ত খুঁজে পায়নি। ভয়বুড়োদার কথা শোনার পর আমরা সবাই চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবলাম, কি দারুণ বুদ্ধিমান লোক মাইরি। যাই হোক, অনেক মনের কথা বলে ফেললাম। নেহাত বলতাম না, কিন্তু ওই যে আমরা আর তো বেশি দিন বাঁচবো না, তাই পেটের চাপা কথা মুখেই বলে ফেললাম। আচ্ছা, এখনো কি ওইখানে সেই চুড়েল আছে? থাকতেও পারে, না থাকার তো কিছু নেই। কিন্তু কানাইয়ের মৃত্যুর সাথে এই চুড়েলের কি কোনো যোগাযোগ আছে ভয়বুড়োদা? থাকতেও পারে, না থাকার তো কিছু নেই। তোরা মরতে ওই শ্মশানে গিয়েছিস বা কেন? কে বলেছিল যেতে? শিবুদা চুপ করে রইল। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা ভয়বুড়োদা, ওই শ্মশানে কি এমন ছিল যেটার জন্য পুলিশ নিজে থেকেই ওই জায়গাটাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল? হ্যাঁ, পুলিশ তো ওটা অনেক আগেই করেছিল, তখন আমার বাবা বেঁচে ছিল। ওই শ্মশানের পেছনে তো একটা বিরাট বড় আখের বাগান ছিল। ওইখানে বাসা বেঁধে থাকতো নাকি পাণ্ডু ডাকাত। তখনকার সময়ে বিশাল বড় মাপের একজন ডাকাত ছিল, গুলি করে সবাইকে মেরে দিত। ছোট বড় এসব কিছুই দেখতো না। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু পাণ্ডু ডাকাতকে ধরতে পারেনি। যত লোক নিয়ে যাক না কেন, কোনো ক্ষমতা নেই যে ওই পাণ্ডু ডাকাতকে ধরবে। গুলি বোমা, কত আওয়াজ, উফ বাপরে! তবে তবে সমস্ত ছেলেদের সবচেয়ে দুর্বল জায়গা হলো একটা মেয়ে। তারাই পারে একটা ছেলেকে হাতের নাগালে করতে। কিন্তু পাণ্ডু ডাকাত একটা অন্য ধরনের লোক ছিল। তবে তারও একটা মেয়ের প্রতি দুর্বলতা ছিল। তার নাম ছিল রজনী। পুলিশ যখন জানতে পারলো পাণ্ডুর দুর্বলতা, তখন থেকেই রজনীর উপরে তারা নজর দিতে লাগলো। কিন্তু ওর যে রজনীর প্রতি দুর্বলতা ছিল, সেটা পুলিশ জানলো কি করে?
ওটাই তো কথা, জানলো কি করে? আরে পুলিশদের চমৎকার বুদ্ধির কাছে ওই পাণ্ডু ডাকাতও ওই দিন হেরে গিয়েছিল। 5 বছর ধরে এক খুপিয়া পুলিশ ডাকাত সেজে পাণ্ডুর দলের মধ্যে যুক্ত ছিল, সেই সমস্ত খবর দিত পুলিশকে। তারপর রজনীকে নজর রাখতে রাখতে একদিন পুলিশ পাণ্ডুর পুরো দলকে গ্রেপ্তার করল। তবে রজনী আর পাণ্ডুকে ওই শ্মশানের মধ্যে গুলি করে মেরে দিয়েছিল, এইরকম একটা আমি শুনেছিলাম। এটা সত্যি কি মিথ্যা সেটা আমি জানি না, তবে মনে তো হয় সত্যি। তারপর থেকে নাকি ওই রজনী চুড়েল হয়ে ঘুরে বেড়ায় ওই শ্মশানে। রজনীকে মারাটা উচিত হয়নি, বেচারা সেই বা কি করেছিল? উচিত তো হয়নি, তবে কোনো কারণবশত হয়তো মারতে হয়েছিল। এত কিছু ঘটনা শোনার পর বড় মায়া হলো রজনীর ওপর। বেচারা দোষ করলো পাণ্ডু, কিন্তু তার সাথে সেও মরল। আমি এই গ্রামে 5 বছর হলো এসেছি, তাই এই 5 বছরেও পুরো হেরোভাঙার গ্রামটাকে এখনো ভালো করে চিনে উঠতে পারিনি বোধহয়। গ্রামের মধ্যে এত সব লোমহর্ষক কাণ্ড যে ঘটেছে বা এখনো ঘটে চলেছে, সেটা সত্যিই অদ্ভুত ও অবিশ্বাস্য। 3 দিন পর খবরের কাগজে দেখলাম যে উল্কাপিণ্ডটা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, সেটা এখন নাকি ঘুরে গিয়েছে। পৃথিবী এখন সম্পূর্ণ পরিমাণে এক ভয়াবহ বিপদ থেকে মুক্ত। এইটা পড়ার পর মনের মধ্যে একটা আলাদা আনন্দ এলো। গ্রামের সমস্ত মানুষেরা জানতে পেরে তারাও খুব খুশি। সবাই যেন নতুন করে নিজেদের প্রাণ ফিরে পেল। তবে বিপদ এই গ্রামকে পিছন ছাড়ল না। কানাইয়ের মৃত্যুর পর গ্রামের আরো একজন মানুষ মরল। বাসুদেব হাজরা বিভিন্ন গ্রামে গিয়ে কাঠ বিক্রি করত। সে নাকি কাল বিকেলের পর থেকেই গায়েব হয়ে গিয়েছিল, তাকে আর কোথাও দেখা যায়নি। গ্রামের অনেক লোকই বলে সেই চুড়েল এইবার নাকি গ্রামের মধ্যেও ঢুকতে শুরু করেছে। তাকে নাকি কয়েকজন লোক দেখেছে। সেই ভয়ে সন্ধ্যার পর আর কেউ ঘরের বাইরে বের হতে সাহস পেল না। সবাই ভয়ে ভয়ে জীবন কাটাতে লাগল। মাখনের মুখে শুনেছিলাম গত 15 বছর ধরে একদিন দুদিন ছাড়া গরু, ছাগল, মহিষ, এমনকি মানুষও কোথায় যেন গায়েব হয়ে যায়। মাখন আমার খুব ভালো বন্ধু, সমস্ত কথা আমাকে এসে বলে। মাঝে মাঝে সে আমার প্রতি খুব ইমোশনাল হয়ে যায়। তখন সে আমাকে বলে, তুই এমন একটা আমার বন্ধু যার জন্য আমি আমার প্রাণটাও দিতে প্রস্তুত আছি। ভয় বুড়োদা, আমি, মাখন আর শিবুদা এই গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে গল্প করছিলাম খামারে বসে। সেই দিন ভয় বুড়োদা যে ঘটনা আমাদের বলেছিল, তারপর থেকে সে নাকি রাতের বেলায় খুব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখছে। আমরা জিজ্ঞাসা করতেই সে বলল, আমার মনে হলো আমি যেন কোনো নীরব নিস্তব্ধ জায়গায় এসে দাঁড়িয়েছি। সেখানে চারিদিকে লাশের পর লাশ, কত ফিস ফিস আওয়াজ আমার কানে আসছে। একটু দূরে কোনো মানুষ চিতার খাটের উপরে বসে আছে এবং চোখের পলক ফেলা মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেই চিতার খাটে। হ্যাঁ, আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মা মনসা মার নামও নিতে লাগলাম। হে মা, কি দেখছি আমি? কি দৃষ্টি দিলে আমার? এসব কি হচ্ছে? হ্যাঁ, আমার চোখের সামনে এগুলো কি সত্যি নাকি মিথ্যা? কেউ একজন আমার কানের কাছে এসে বলল, বডিটা কোথায়? আমাকে দিলি না কেন? যা করেছিস উচিত করেছিস, তবে দেহটা তো দিতে পারতিস। বল, কেন দিলি না? রক্ত মাংসের মানুষকে খেতে কি যে স্বাদ!
সবাই যেন একসাথে আমার দিকে এগিয়ে আসছে। তাদের একটাই কথা, বডিটা কোথায়? কেন আমি ওদেরকে খেতে দিলাম না? চারিদিকে দাউ দাউ করে জ্বলছে নরকের কালো আগুন। হঠাৎ করে একটা বাচ্চা ছেলের গলা পেলাম। সেও আমার কানের কাছে এসে বলছে, আমাদের রক্ত খেতে ভালো লাগে, দাও না আমাদের রক্ত। পাতালের গভীর থেকে কেউ যেন চিৎকার করে বলছে, কুকুরের বাচ্চা, আমাদের কি একটা করে দিনে গরু ছাগল দিয়ে যেতে পারিস না? হ্যাঁ, ওরে ভয় বুড়ো, তুই কি এতটাই নিষ্ঠুর? পাঠা না, পাঠা কোনো একটা মানুষের বডি, সেই দেহগুলো তো আমরা খাবো। কেন পাঠাস না ভয় বুড়ো? হ্যাঁ, কেন পাঠাস না? তোমরা আমাকে এসব কেন বলছো? আমি কি করেছি তোমাদের? ওই আগ্নেয়গিরির আগুন থেকে উঠে এলো এক প্রশ্ন। তাহলে বডি ফেলে রেখে আমাদের লোভ লাগিয়ে দিলি কেন? হ্যাঁ, উত্তর দে। আমরা কি বলেছিলাম যে বডি ফেলে রেখে যা? কিন্তু সেটা তো আজ থেকে 20 বছর আগের কথা। সেটা এখন কেন তোমরা বলছো? ওরে, তুই আমাদের দুনিয়াতে আছিস, এখানে সময় অনেক ধীরে সুস্থে চলে। আমরা যে তোর পেছনে ছাড়বো না। তোমাদের দাবিটা কি? বলো দাবিটা কি? আমাদের 3 দিন অন্তর একটা করে গরু বা ছাগল বা কোনো মানুষের মৃতদেহ দিয়ে যেতে হবে। না 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 না, আমি পারবো না এ কাজ করতে। আমি পারবো না। না পারলে তোর রাতের ঘুম কেড়ে নেব। দেখি তুই কতদিন না কমিয়ে কাটাতে পারিস। ভয় বুড়োদা থামল। তার সারা শরীর যেন ঠক ঠক করে কাঁপছে। আমরা সবাই তার কথা শুনে হাঁ হয়ে গিয়েছিলাম। মাখন বলল, হে, এরকম স্বপ্ন কারোর হতে পারে? তুমি বানিয়ে বলছো না তো? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বানিয়ে বলছি। আমার বুক ভয়ে কাঁপছে। ভেবেছিলাম ও একটা নিছক স্বপ্ন। কিন্তু পরের দিন রাতে আবার স্বপ্নে যা দেখলাম তাতে। বলে থেমে গেল ভয় বুড়োদা। আমি বললাম, কি স্বপ্ন দেখলে তুমি? দেখলাম আবার আমি সেই শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছি। চারিদিকে অগ্নি লীলা হচ্ছে যেন। সাপের মতোই একটা হিস হিস আওয়াজ করে আমাকে কেউ বলল, বলেছিলাম ভয় বুড়ো, এটা ঘটতেই থাকবে। যে আদেশগুলো দিয়েছিলাম সেগুলো পালন কর, তাতে তোর মঙ্গল হবে। আমি কি করে ওইসব কাজ করব? গ্রামের লোকেরা জানতে পারলে আমাকে কেটে ফেলে দেবে। ফেলে দিক, সেটাও লাভ হবে। তোর মাংস আমরা খেতে পারবো।
কথাগুলো শুনে আমার যেন তোদের কথাই মনে পড়ছিল, কারণ গলার কণ্ঠ শুনে তোদের মতো লাগছিল, কিন্তু কিন্তু কি ভারী আওয়াজ, বুকটা কেঁপে উঠছিল আমার। কিন্তু এই স্বপ্ন খালি তুমি দেখছো কেন? তার কারণ বলতে গিয়ে থেমে গেল। আমরা একে অপরের মুখের দিকে চাইলাম। তুমি কি কিছু লুকোচ্ছ আমাদের কাছে? হ্যাঁ, লুকিয়েছিলাম এত বছর ধরে, কিন্তু সেটা আজ তোদের বলতেই হচ্ছে। তোরা বিশ্বাস করবি কিনা আমি জানি না, তবে তবে এটা সম্পূর্ণ সত্যি। থানার বড়বাবুকে হত্যা করার পরিকল্পনা আমারই ছিল, সেটা তোরা জানিস। কিন্তু আমার আমার একটাই ভুল ছিল, ওই শ্মশানে বড়বাবুর দেহটা নিয়ে যাওয়া। বলরাম আমাকে নিষেধ করেছিল বারবার করে যে আমি যেন ওখানে বড়বাবুর দেহ পুঁততে না যাই, তবে তবে আমারও কোনো উপায় ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে বডি তো তুমি পুঁততে পারোনি, ফেলে রেখে চলে এসেছো, এবং তার পরের দিন গিয়ে দেখলে সেই বডি আর নেই। তাহলে? একদম তাই, কিন্তু ওরা যে আমার পিছনে পড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তারা তোমার পিছনে পড়ে গিয়েছে? মানেটা কি? কে পড়ে গিয়েছে? আমিও নিজেও জানি না, তবে ওই ঘটনার পর থেকে একদিন মাঝরাতে আমি ওই প্রথম অদ্ভুত অবিশ্বাস্য স্বপ্নটা দেখি। কতগুলো যেন চোখ আমার বিছানার পাশে বসে আছে এবং আমাকে ঘিরে ধরেছে। প্রথমে একটা বাচ্চা ছেলের গলা আমি শুনতে পেলাম। আর দিলে না কেন? একদিন দিয়েই হয়ে গেল। আরো দাও, আমাদের আরো দাও। ব্যাপারটা আমি বুঝতে পারলাম না, কি কি দিতে বলছে। তারপর আরো একটা গম্ভীর ও ভয়ানক গলায় কেউ যেন বলে উঠল, বাঁচতে চাইলে যেটা বলেছিলাম সেটা কর। মানুষের মৃতদেহ না হলে একটা করে গরু, আর না হলে 5টা ছাগল পাঠিয়ে দিস শ্মশানে। কোন শ্মশান সেটা বলে দিতে হবে না, তার কারণ তুই সেটা ভালোভাবেই জানিস। কে জানিস না? জানিস তো? পাঠিয়ে দিবি। তোমরা কারা? কারা তোমরা? আর আর তোমাদের মুখ দেখতে পাচ্ছি না কেন আমি? বলো বলো, তোমরা কারা? আমাদের মুখ দেখতে হবে না, তুমি আমাদের খাবার পাঠিও। আমি 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 এগুলো কি করে জোগাড় করব? সেটা জানি না, তবে জোগাড় করতে না পারলে তোর রাতের ঘুম চলে যাবে। কোনো রাতে তুই ঘুমোতে পারবি না। সে যেন আমার দিকে আরো একটু এগিয়ে আসে। তার বাঁকা ঠোঁটের ভয়ানক শীতল হাসি যেন আমার সারা শরীরকে নাড়িয়ে দিচ্ছিল। ওই সময় খুব ঠান্ডা পড়েছিল, কিন্তু আমি গায়ে কিছুই নিতে পারলাম না। আমার মনে হচ্ছিল তীব্র গরম আমার শরীরে প্রবেশ করেছে, যেন আমি যেন কোনো এক উত্তাপ আগুনের মধ্যে শুয়ে আছি। এইরকম 1 সপ্তাহ আমার সাথে ঘটল। এই 1 সপ্তাহে আমি একদিনও চোখের পাতা ফেলতে পারলাম না। আমার শরীর খারাপ হয়ে এলো। এমনকি আমার ছোট ছেলে গোবিন্দ, তারও নানান রকমের অসুখ করতে লাগলো। আমি ঠিক করলাম যে তাদের কথা আমি পালন করব। আর ঠিক সেই সময় বাবুলালের কাছে শুনতে পেলাম
হেড়ো ভাঙার শ্মশানে সেই চুড়েলটা আবার নাকি জেগে উঠেছে। ভয়ে ভয়ে কেউ নাকি ওই দিকে আর যেতে সাহস পায় না। আমি সেই সুযোগটাই নিলাম। প্রতি 3 দিন 4 দিন অন্তর রাতে করে নয়, একটা মানুষ আর না হলে 5টা ছাগল আর না হলে গরু ওই শ্মশানে গিয়ে দিয়ে আসতে লাগলাম। রাতের অন্ধকারে আমি হয়ে গেলাম সেই চুড়েল। গভীর রাতে কেউ বাইরে বের হলে আমাকে দূর থেকে দেখতে পেত আর ভাবতো সেই চুড়েল এসে দাঁড়িয়েছে। কিছু বছর নিজের টাকা খরচা করে গরু আর ছাগল দিয়ে আসতাম, কিন্তু এতগুলো টাকা পাবো কোথায়? তাই শেষ পর্যন্ত মানুষ মারতে শুরু করলাম। টানা 15 বছর আমি এই কাজ করে এসেছি। কেউ জানতে পারলো না, কেউ না। আমি সেই চুড়েল, কেউ জানতে পারলো না, কেউ না। বলতে বলতে কেঁদে ফেলল ভয় বুড়োদা। আমরা সবাই হাঁ করে শুনছিলাম তার কথা। ভয় বুড়োদা চোখের জল মুছে নিয়ে বলল, হ্যাঁ, ভেবেছিলাম নিজে আত্মহত্যা করিনি। এত পাপ করেছি আমি, কিন্তু সাহসে কুলোয়নি। মাঝে এটাও ভেবেছিলাম যে পুলিশের কাছে সত্যি বলে দিই আমি বড়বাবুকে হত্যা করেছি, কিন্তু তাও করতে পারিনি। 15 বছর টানা এরকম করার পর একসময় আমার স্বপ্নতে ওরা আর আসলো না। আমি ভাবলাম পুরোপুরি সব মিটে গেল, আমাকে আর মানুষ হত্যা করতে হবে না। কিন্তু আবার ফিরে এলো সেই রহস্য লোমহর্ষক ঘটনা। তাই তো কানাইকে দিয়ে আবার শুরু করলাম নিজের কাজ। কানাইকে তুমি মেরেছ ভয় বুড়োদা? কি সাংঘাতিক ব্যাপার! আমি তো ভাবলাম সেই চুড়েল। মাথা ওপর নিচ করল সে। দোস্তা থাকলেও তার নিজের কথা ভেবে সে এই কাজ করে এসেছে। এখন তার পাশে আমাদের থাকতে হবে। জানি অনেক মানুষকে সে হত্যা করেছে, তবে সেটা সে ইচ্ছে করে করেনি। আমাদের কিছু একটা করতে হবে। তাই আমি বললাম, এখন কি করবে ভাবছো? হত্যা করতে আমি আর পারবো না, তাতে আমার প্রাণ যায়, যাক আমার প্রাণ। না ঘুমিয়ে মরে যাব তাও ভালো, তবে আর এই কাজ আমি আর করব না, না আর করব না। এমন কিছু করলে হয় না যেটাতে ওই শ্মশান থেকে ওই সব অশরীরই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে? সেটা কি করে সম্ভব? মানুষ আমরা, ভগবান নই যে ওদেরকে পুরোপুরি শেষ করব। তাহলে কি ভয়বুড়োদাকে আমরা এই বিপদ থেকে রক্ষা করতে পারবো না? পারবো। তার জন্য আমাদের পুরো হেরো ভাঙা শ্মশানটাকে আগুন লাগিয়ে দিতে হবে। পাগল নাকি? শ্মশানে আগুন লাগাবি? হ্যাঁ, আগুন বড় পবিত্র একটা জিনিস। তার উপর পুরো শ্মশান আগুন ধরিয়ে দিলে কত মানুষ মুক্তি পাবে। আর ওখানে যাওয়ার সময় আমরা লোহার কিছু একটা জিনিস রাখবো এবং আমার মামার কাছে থেকে পবিত্র মন্ত্রমালা নিয়ে আসবো আমি। তোর মামার কাছে থেকে মানে? আরে, আমার মামার বাড়িতে ভর হয়। আসলে মামিকে মা কালী, বাবা ভোলেনাথ, মা মনসা মা, মা লক্ষ্মী মা ভর করে, জানিস তো। বিশাল জাঁকজমক করে পুজো হয় ওখানে, এবং খুব জাগ্রত একটা মন্দির আছে, সেখানে মামা পূজা করে। আমার মামা একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। ভয় বুড়োদা যদি আমাকে তার বিপদের কথা আগে থেকেই বলতো, তাহলে আমি কিছু একটা করতে পারতাম। তাহলে তো খুব ভালোই হলো। তুই আজই গিয়ে মামার কাছে থেকে সেই মন্ত্র পড়া মাদুলি নিয়ে আয়। ভয় বুড়োদার বুকে যেন একটু প্রাণ এলো আমার কথা শুনে। আমি ওনাকে আশ্বাস দিলাম যে কিছু হবে না, আমি তো আছি।
আমি তোমাকে এই চরম বিপদ থেকে রক্ষা করব। সেদিন বিকেলে চলে গেলাম মামার বাড়িতে। সব কথা মামাকে বললাম এবং সব শুনে মামা 4টে মন্ত্র পড়া মাদুলি ও সবশেষে ভোলেনাথের একটা মাঝারি ত্রিশূল দিল। এই সব কিছু নিয়ে আমি আবার ফিরে এলাম হেরো ভাঙার গ্রামে। ফিরতে ফিরতে রাত 8টা বাজল। ওদের সাথে আগে থেকে কথা হয়েছিল যে রাত 11টা নাগাদ আমরা হেরো ভাঙা শ্মশানে যাব। সেই মতো সবাই যেন তৈরি থাকে। তবে এখানে একটা কথা বলা হয়নি। মামার বাড়ি থেকে আসার সময় হেরো ভাঙার গ্রামের রাস্তাতে আমার সাথে একটা অদ্ভুত জব্ব ঘটেছিল। রাতের নিঝুম অন্ধকার, তাও আবার কোনো লোকজন নেই, ফাঁকা জায়গা। আমি একা হেঁটে আসছিলাম। তখন যেন আমার মনে হলো কেউ যেন আমাকে পিছন দিকে অনুসরণ করছিল। দূরে কোনো একটা জায়গা থেকে পেঁচা ডাকছিল। আর ঠিক সেই সময় আমার মনে হলো এই রাতের অন্ধকারে আমি একা হেঁটে আসছি না, আমার সাথে সাথে এগিয়ে আসছে আরো কতগুলো আগন্তুক, যাদেরকে দেখা যাচ্ছিল না, তবে অনুভব করা যাচ্ছিল যে তারা আমার পিছন পিছন আসছে এবং আমাকে অনুসরণ করছে। ভয়ে আমার গা হাত পা কাঁপছিল। একটা বাচ্চা ছেলের হাসির শব্দ আমি সেই সময় শুনতে পাচ্ছিলাম। সে যেন হাসতে হাসতে কিছু বলার চেষ্টা করছে, ফিসফিস করে কি যেন বলতে চায়, কিন্তু সেটা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে না। তাহলে কি তারা বুঝতে পেরে গেছে আমাদের এই গোপন প্ল্যান? আমি সেই মন্ত্র পড়া মাদুরটা গলায় পরে নিয়েছিলাম এবং পিছনের দিকে না তাকিয়ে হেঁটে আসছিলাম। একসময় মনে হচ্ছিল পিছন থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকছে। কণ্ঠ শুনে মনে হলো ওরা একটা বাচ্চার গলা। বয়স আন্দাজ ওই 11 থেকে 13 বছরের মধ্যে হবে। ওদিকে যেও না দাদা, বিপদ আছে, ফিরে এসো, আমার কথা শোনো, ফিরে এসো দাদা, ফিরে এসো, আমার কথা শোনো, ওদিকে যেও না। আস্তে আস্তে সেই জায়গাটা কেমন যেন হঠাৎ করে পরিবর্তন হতে লাগলো। আমার যেন মনে হলো এটা তো হেরো ভাঙার রাস্তা নয়। তাহলে আমি কোথায় এসে পড়লাম? নাকি আমিও ভয় বুড়দার মতো সেই স্বপ্নের মধ্যে বিরাজ করছি। আমার চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর কত বাচ্চা চিৎকার একসাথে আমার কানে এসে বাজছে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম এই অদ্ভুত দৃশ্য। হঠাৎ সেই আগুন থেকে উঠে আসা একটা বাচ্চা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। তার সারা শরীরে আগুন জ্বলছে। সে আমাকে বলল, আমাদের মেরো না দাদা, আমরা কোনো অন্যায় করিনি, আমাদের মেরো না। আমি যেন ভয় বুড়োদার মতো ওদের সাথে কথা বলতে লাগলাম। জানি না কি হলো আমার মনের মধ্যে। হঠাৎ করে এইরকম চারপাশটা অদ্ভুত ভাবে বদলে গেল। চারিদিকে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এটা কি করে সম্ভব? আর তার উপর এত বাচ্চা কোথায় থেকে এলো? তোমরা কে? এখানে কি করছো? আমাদের সবাইকে মেরে এই শ্মশানে পুঁতে দিয়েছে। কে মেরেছে তোমাদের? হ্যাঁ, কে মেরেছে? ওই তো ভয় বুড়োদা এইসব কাজ করেছে। কথাটা শোনার পর আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। তার মানে এই যে চুড়েল বা ওই যে রজনীর সাথে পান্ডু ডাকাতের কথা বলেছিল ভয় বুড়োদা, সেটা আসলে একটা বানানো গল্প। এবং এই 15 বছরের মধ্যে যে কটা মানুষ হত্যা করেছে সে, তার মধ্যে বেশিরভাগ অংশ এই নিষ্পাপ বাচ্চাগুলো ছিল। মাথায় কিছুই ঢুকছে না। ভয় বুড়োদা বলল ও নাকি স্বপ্ন দেখেছিল, এবং যেদিন উনি থানার বড়বাবুকে হত্যা করেছিল সেদিনের পরে থেকে সে নাকি অদ্ভুত অবিশ্বাস্য স্বপ্ন দেখতে শুরু করেছিল।
যেটাতে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল। ফটিক, ফটিক, এদিকে আয়, আয় এদিকে। কোথায় যাব? ওই যে চরণ মাঝির দোকানে দাঁতের লড়াইয়ের লজেন্স আছে, চল চল, তোকে খাওয়াবো। না, ওদিকে যাব না, মা বারণ করেছে। ওইদিকে না ভূত আছে। দূর বোকা, কিচ্ছু নেই। শোনা, তোকে রতনের দোকানের শনপাপড়ি খাওয়াবো, আয় আয় না। তারপরে এক এক করে শ্মশানের মধ্যে নিয়ে গিয়ে মেরে পুঁতে দিত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে আর কেউ কি এখানে থাকে? মানে কোনো বড় মানুষের আত্মা কি থাকে এখানে? হ্যাঁ, থাকে তো, ওই তো ওইদিকে আছে। এছাড়া এই শ্মশানে অনেক আত্মা আছে। অনেক আত্মা থাকে? আচ্ছা আচ্ছা, কে থাকে? নাম কি বলা যাবে? বেশ খলখল করে হেসে উঠল ওরা। তারপর ওদের মধ্যে থেকে একজন বলল, ওই তো ভয়বুড়োর বাবা শৈল কার্তিক। এর মধ্যে ভয়বুড়োর বাবা শৈল কার্তিকও রয়েছে? কিন্তু 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 কি করে, মানে উনি মরল কি করে? ওনার নিজের ছেলে ওনাকে হত্যা করেছে। মানেটা কি? ভয়বুড়োদা নিজের বাবাকে? কিন্তু কিন্তু কিসের জন্য? আসলে আমাদের এখানে এক ভয়ানক দানব থাকে, তাকে ভোগ দিতে হয়। খুব সাংঘাতিক দানব সে। তার মানে ওই দানবী ভয়বুড়োদা স্বপ্নে এসে গরু, ছাগল আর মানুষ পাঠাতে বলেছিল, এবং ভয়বুড়োদাকে গভীরভাবে দৃষ্টি দিয়ে রেখেছিল ওই দানব? হ্যাঁ, ওই দানব যা চায় তাই করিয়ে নিচ্ছিল ওর কাছ থেকে। যেদিন থেকে থানার বড়বাবু দেহটা ওই দানব খেয়েছিল, সেই দিনের পর থেকেই ওই দানবের লোভ লেগে গিয়েছিল। ওই কারণে সেই দানব ভয়বুড়োদাকে একের পর এক মানুষ, গরু, ছাগল দিয়ে আসতে বলতো ওই শ্মশানে। কিন্তু কিন্তু ভয়বুড়োদা তার বাবাকে কেন মারল? শেষে আর মানুষ হতে না পেয়ে ও নিজের বাবা, নিজের ছেলে ও নিজের বউকে পরপর হত্যা করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি করলে ওই দানব চিরকালের জন্য বিদায় হবে তোমাদের কি জানা আছে? বলো না। হ্যাঁ, তার জন্য এই শ্মশান পুরোপুরি জ্বালিয়ে দিতে হবে এবং তার সঙ্গে গঙ্গা জল ছড়িয়ে দিতে হবে। জ্বালিয়ে দিলে ওই দানব মুক্ত হয়ে যাবে? আরও একটা কাজ করবে, যখন ওই দানব বাইরে বেরিয়ে আসবে তখন হাতে আগুন নিয়ে থাকবে। ওরা না আগুনকে খুব ভয় পায়। মিরাক্কেলের মতো আমার কথা ওদের সাথে মিলে গেল। আমিও বলেছিলাম আগুন নিয়ে পুরো শ্মশান জ্বালিয়ে দেব। রাত তখন 11টা। আমরা 4 জন বেরিয়ে পড়লাম হেরু ভাঙা শ্মশানের দিকে। মনে মনে অনেক কথা চেপে রইলাম। ভয়বুড়োদাকে দেখলাম সে যেন কোনো একটা কারণে বেশ ভয় পেয়ে আছে। শ্মশানে আসতে আমাদের বেশি সময় লাগলো না। নিঝুম অন্ধকার চারিদিকে। মনে হচ্ছে আজ অমাবস্যা। চারিদিকে কোনো শব্দ নেই, গাছের পাতা অবধিও নড়ছে না। শ্মশানটা মোটামুটি বেশ বড়, তবে আমরা বেশ অনেকটাই কেরোসিন তেল নিয়ে এসেছিলাম। আমার পকেটে একটা দেশলাই ছিল, সেটা জ্বালিয়ে 3টে মশাল একসাথে ধরালাম। তারপর এগিয়ে গেলাম শ্মশানের ভিতরে। এই মন্ত্র পড়া মালা কাজ করবে তো নব? হ্যাঁ, করবে না মানে? নিশ্চয়ই করবে। শুধু তুমি বলো আগুন লাগাবো কি করে? তার জন্য আমাদের কেরোসিন তেল ঢালতে হবে। আমাদের কাছে যা কেরোসিন তেল আছে পুরো শ্মশানে দিয়েও বেশি হবে। চলো চলো, চারিদিকে ছড়িয়ে দিই। প্রায় 20 মিনিট লাগলো পুরো শ্মশানে তেল ঢালতে, এবং এমন কায়দা করে তেল ঢেলেছি
যাতে এক জায়গায় আগুন লাগালে একেবারে হাওয়ার গতিতে পুরো শ্মশানে আগুন জ্বলে উঠবে। সবাই তৈরি তো? তাহলে এবার আগুন জ্বালিয়ে দিই। সবাই মাথা নাড়ালো। আমি মশালটা নিয়ে আগুন জ্বালাতে যাব এমন সময় একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পেলাম। সেই গর্জন শুনে আমাদের হাত পা কাঁপতে লাগলো। কোথায় থেকে যে সেই গর্জন ভেসে এলো সেটা ঠাউর করতে পারলাম না। দেরি করিস না, কেউ কেউ মনে হয় এখানে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি জ্বালা। আমি মশালের আগুনটা নিয়ে ধরাতে যাব, কিন্তু হঠাৎ করেই পূব দিক থেকে প্রবল বেগে হাওয়া বইতে লাগলো, আর সেই হাওয়া দাপটে মশালটা নিভে গেল। হঠাৎ করেই মাটি কম্পমান হতে লাগলো। মনে হয় কেউ যেন আমাদের দিকে এগিয়ে আসছে। ও চলে এসেছে নব, ও চলে এসেছে। ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। আমরা কেউ বাঁচবো না নব, আমরা কেউ বাঁচবো না। কেউ? আর মাটি এত কাঁপছে কেন? ভয় বুড়োদা, এ কি সর্বনাশের মুখে আমরা পড়লাম? মনে হচ্ছে কেউ একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে মনে হয় তাকিয়ে আছে। কে ওটা? দানব, ওটা দানব। আমাদের খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে আমাদের। ঠিক এমন সময় অন্ধকারে বুক চিরে আমাদের চোখের সামনে এসে দাঁড়ালো বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দানব। কি বিভৎস দেখতে! আমার হাত থেকে আগুনের মশালটা পড়ে গেল। আমি তখন ঠক ঠক করে কাঁদছি, তবে সে আমার কাছে আসছে না। আমি অনেক কষ্টে দেশলাই বার করে মশালে আগুন ধরালাম। এবং সেই আগুন জ্বলে ওঠার পরেই সেই দানবটা ভয়ে দুহাত পিছিয়ে গেল। দূর থেকে সে গর্জন করতে লাগলো। হঠাৎ করে আমি বুঝতে পারলাম, তার মানে এই আগুনের সামনে সে আসতে চাইছে না। তবে সেই প্রবল হাওয়াতে মশাল নিভে যায়। আমি মনে জোর নিয়ে আগুনটা ধরাতে যাব এমন সময় সে যেন তেড়ে এলো আমার দিকে। এবং আমার উপরে ঝাঁপিয়ে পড়তে গেল। আমি ঠিকরে গিয়ে পড়লাম অন্যদিকে। সঙ্গে সঙ্গে পকেট থেকে রিভলভার বার করে গুলি ছুঁড়তে লাগলাম। সেই গুলি লাগতেই ওই ভয়ানক দানব চিৎকার করে উঠল। পশুর মতো ছুটে এলো আমার দিকে। আমি ক্রমাগত গুলি চালাতেই থাকলাম। আমার এই দৃশ্য দেখে শিবু, মাখন, এমনকি ভয় বুড়ো অব্দি চমকে উঠেছিল। আপনারাও ভাবতে পারেন রিভলভার এলো কি করে আমার কাছে। বলছি, সব বলছি। আগে দানবটাকে শেষ করি, তারপর হঠাৎ সে আমার অনেক কাছে চলে এলো। আমার হাত থেকে ততক্ষণে মশালটা পড়ে গিয়েছে। সে আমার গলা চেপে ধরল এবং আমাকে উঁচু করে তুলে ধরল। আমি ছটপট করতে লাগলাম। সে হয়তো এবার আমাকে গিলে ফেলবে। আরে ওকে বাঁচাতে হবে। কিন্তু এটা তো জ্বলছে না। আর অদ্ভুত ব্যাপার, কেরোসিন ঢালা সত্ত্বেও ও আগুন যে ধরছে না। কেন কেন ধরছে না? হে মা মনসা, কি করব এবার? বলে দাও, বলে দাও এবার। এক কাজ করো, বাকি কেরোসিন তেলটা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই ধর মশালটা, ধর মাখন, মশালটা ধর। শিবু, কেরোসিন তেলটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়।
এনে কিন্তু কি করবি তুই? আরে এ মাখন, এ কি করছিস? নিজের গায়ে কেন কেরোসিন তেল ঢালছিস? কেন ঢালছিস? তুই পাগল হয়ে গেছিস মাখন, তুই পাগল হয়ে গেছিস। করিস না, করিস না, এ ভুল কাজ করিস না মাখন, এ ভুল কাজ করিস না, এ ভুল কাজ করিস না মাখন, মাখন। আমার বন্ধুকে বাঁচাতে হবে ভয়বুড়োদা। ওকে যে আমি কথা দিয়েছি, ওর জন্য আমার প্রাণও দিতে রাজি। আজ আজ সেই দিনটা চলে এসেছে। এদিকে আমার জিভ বাইরে বেরিয়ে এসেছে, আর ঠিক এমন সময় হঠাৎ করে সেই দানবটি চিৎকার করে উঠল এবং আমার গলাটা নিমেষে ছেড়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। ঠিক সেই সময় ভয়বুড়োদা আর শিবুদাকে দেখলাম চিৎকার করে উঠতে। মাখন, মাখন। আমি দেখলাম ওই দানবের সাথে সাথে আমার বন্ধু মাখনও দাউ দাউ করে চলছে। দানবের সেই চিৎকারে আমার বন্ধু মাখনের গলা শুনতে পেলাম না। আমার মশাল মাটিতে পড়েছিল, সেই মশালের আগুন পুরো শ্মশানের গাছপালাতে লেগে গেল এবং সব যেন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। আমার চোখ থেকে তখন টস টস করে জল পড়ছে। আমি যেন অসাড় হয়ে বসেছিলাম। এমন সময় শিবুদা আর ভয়বুড়োদা আমাকে চাকিয়ে নিয়ে শ্মশানের বাইরে বেরিয়ে এলো। মাখন, মাখন, বাবা, মাখন, পুরো হেরো ভাঙা শ্মশানটা অগ্নিলীলায় দাউ দাউ করে চলতে থাকলো। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন খামারে বসেছিলাম আমরা তিনজনে। মাখনের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। মন খারাপ করে বসে আছি আর মাখনের কথাই ভাবছি। তুই এমন একটা আমার বন্ধু, যার জন্য আমি আমার প্রাণটাও দিতে প্রস্তুত আছি। চোখ যেন জলে ভরে গেল আমার। এমন সময় কয়েকটি পুলিশ কনস্টেবল আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা তিনজনই নির্বাকের মতো তাদের দিকে চেয়ে রইলাম। একটা কনস্টেবল বলল, স্যার, আপনি তাহলে সাকসেস হলেন। এইবারে কিন্তু আপনার প্রমোশন নিশ্চিত। মানেটা কি? ও কি বলছেন? ও এতদিন যাকে নব নামে চেনো, সে কোনো নর্মাল লোক নয় ভয়বুড়ো। সে হলো সাব ইন্সপেক্টর রণজয় চক্রবর্তী। ভয়বুড়ো ও শিবু দুজনে চমকে উঠে দাঁড়ালো এবং আমার দিকে হাঁ করে চেয়ে রইল। 20 বছর আগের থানার বড়বাবুর কেসটা এখনো ক্লোজ করা হয়নি। তার মৃত্যুর খানা তল্লাশি এখনো অবধি চলছিল এবং সেটা গোপনভাবে। ঠিক সেই সময় এর দায়িত্ব আমাদের স্যারের কাছে এসে পড়েছিল। তাই গত 5 বছর নিজের নাম ঠিকানা গোপন করে তোমাদের সাথে মিশে ছিল এই হেরো ভাঙার গ্রামে, যাতে আসল খুনিকে স্যার বার করতে পারে, এবং তাতে আমাদের স্যার সক্ষম হয়েছে। চলো ভয়বুড়োদা, গাড়িতে যেতে যেতে কথা বলবো। গ্রামের সব লোক এখানে আসার আগেই তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। রামুদা, এনাকে নিয়ে গাড়িতে তোলো। ওকে স্যার। হ্যাঁ। আসুন, তোর আসল কীর্তি এখনো আমি কাউকে বলিনি। তুই একটা শুয়োরের বাচ্চা, পাক্কা শুয়োরের বাচ্চা। তোর জন্য এইসব বাচ্চা বিশাল রাগ ধরছে, তোর উপর শুয়োরের বাচ্চা। রামুদা, নিয়ে যাও একে। চলো 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 চলো। ভয়বুড়োদা আর কিছু বলল না। হালকা মুচকি হেসে আমাদের সাথে মাথা নিচু করে গাড়িতে গিয়ে উঠল। তবে গাড়িতে ওঠার আগে সে আমাকে বলল, ভাবতেও পারিনি এরকম একটা চক্রান্তে আমি নিজেই শিকার হব। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তোকে তোকে অনেক ধন্যবাদ। ওহ,
ও ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে। এখন তো আপনি নর্মাল লোক নয়, পুলিশ। এখন তো তুমি পুলিশ। ভালো ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চিন্তা করো না ভয় বৌদা, জেলের ভিতরে গিয়ে তোমার বাটনা ভালো করে বাড়বো। শুয়োরের বাচ্চা 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 ছেলে মেয়েদেরকেও তুই। তার মানে মামার বাড়ি যাওয়াটা একটা নাটক ছিল? হ্যাঁ, একদম তাই। আমার মামা কোনো তান্ত্রিক নয়, তবে সব নাটকের মধ্যে একটা সত্য আছে। কি জানিস? হ্যাঁ জানিস তুই? সেটা হলো আমার বন্ধুর প্রাণটা অকারণে চলে গেল শুধুমাত্র তোর জন্য, তোর জন্য শুয়োরের বাচ্চা। যাই হোক, রামুদা তোলো তোলো তোলো, মাটাকে তোলো। এই তো স্যার তুলছি। ওটো 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 বলছি। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা হেরো ভাঙার শ্মশান। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।